হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে সকলকে স্বাগত জানাই বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের। তো আমরা যে স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ ক্লাস করছি বিকেল ঠিক 5টার সময়। তো এই টপিক ওয়াইজ যে আলোচনা, তো আজকের তোমাদের যে টপিকটি থাকছে সেটা হলো ওয়ার্ল্ড জিকে, অর্থাৎ বিশ্বের যে জিকে। তো সেই ওয়ার্ল্ড জিকের পার্ট নাম্বার 1, যেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, যেটি প্রতিটা পরীক্ষার জন্য ইউজফুল হতে চলেছে। সেটা এসএসসি হতে পারে, সেটা রেলওয়েজ হতে পারে, সেটা ডাব্লিউবিপিএসসি হতে পারে, বা সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের এক্সাম হতে পারে। প্রত্যেকটা পরীক্ষার জন্য এই যে বিশ্বের যে জিকে, সেই বিশ্বের জিকে গুরুত্বপূর্ণ। তো যেহেতু এটা অনেকটা ভাস্ট, তো সেই জন্য এই ওয়ার্ল্ড জিকেকে আমরা মোট 3টে ক্লাসে ডিভাইড করেছি। পার্ট 1 আজকের ক্লাসে হচ্ছে, পরবর্তী যে ক্লাসগুলো সেখানে আমরা পার্ট 2 এবং পার্ট 3 করব। তো চলো শুরু করছি আজকের সেশন। তোমরা যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসের লিঙ্কটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো চলো, তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা প্রতিটা ক্লাসের যে নোটিফিকেশান সেটা একদমই পেয়ে যাবে অন টাইমে। তো তার জন্য জয়েন করে ফেলো, লিঙ্ক দেওয়া রয়েছে ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশানেও। ক্লিয়ার? তো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে। বলা হয়েছে যে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ বাংলাদেশ ফ্রম দ্য ফলোয়িং অপশনস। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কাকে বাংলাদেশের জনক বলা হয়? শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান খান, মোহাম্মদ হাবিবুর রহমান, না শেখ হাসিনা? বাংলাদেশের জনক বলা হয়েছে কাকে? বাংলাদেশের জনক বলা হয়েছে কাকে সেটাই তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। ফাদার অফ বাংলাদেশ কে হতে পারে? শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান খান, মোহাম্মদ হাবিবুর রহমান, না থাকছে অপশন নাম্বার ডি অর্থাৎ শেখ হাসিনা। প্রথমত শেখ হাসিনাকে আগেই কেটে দাও, হবেই না। আমাদের এখানে জননী বলা হয়নি, আমাদের এখানে জনক বা ফাদার বলা হয়েছে। তো শেখ হাসিনা ফিমেল, তো আগেই কেটে উড়ে চলে গেল। পরে রইল 3টে অপশান, অর্থাৎ শেখ মুজিবুর, আতাউর রহমান এবং মোহাম্মদ হাবিবুর। সঠিক উত্তর সকলের যে ঠিক দিচ্ছ সেটা আমরা জানি। রাইট আনসার শুড বি অপশান নাম্বার এ, অর্থাৎ শেখ মুজিবুর রহমান, যাকে আমরা বাংলাদেশের জনক বলে থাকি। তো এই শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং বাংলাদেশের যে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ছিলেন তাজউদ্দিন আহমেদ, ছিলেন তাজউদ্দিন আহমেদ। যদি আমরা প্রথম মহিলা প্রধানমন্ত্রীর কথা বলি, তাহলে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন কে? খালেদা জিয়া। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। ওকে, যদি আমরা দেখে থাকি যে কয়েকজন ব্যক্তিত্ব এবং তাদের যে নিকনেম বা ডাকনাম, যেমন ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অর্থাৎ দাদাভাই নওরোজি, ভারতের যে গ্র্যান্ড ওল্ড ম্যান অর্থাৎ দাদাভাই নওরোজি। ভারতের যে আমাদের ভারতীয় আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে। শান্তির পুরুষ বলা হয় তাকে লাল বাহাদুর শাস্ত্রীকে। ভারতের নবজাগরণের সকলের তারকা বলা হয় তাকে রাজা রামমোহন রায়কে। ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কাকে? চাণক্যকে। এবং বেঙ্গল কেসরি বলা হয় তাকে আশুতোষ মুখার্জিকে। তো যেটা আমরা বলছিলাম যে আমাদের যে শান্তির পুরুষ লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের নবজাগরণের সকলের তারকা রাজা রামমোহন রায় এবং বেঙ্গল কেসরি বলা হয়ে থাকে কাকে? আশুতোষ মুখার্জিকে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, সকল আনসার করবে চ্যাট সেকশনে অর্থাৎ কমেন্ট সেকশনে। বলা হয়েছে যে সোপারকার এবং তার বিশ্বব্যাপী উদ্যোগ ডান্স ফর আ কজ এর লোগো ড্যাশ সরকার কর্তৃক জারি করা একটি সরকারি ডাক টিকিটের মুদ্রিত হয়েছে? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, না ভুটান? প্রশ্নে বলা হয়েছে যে সোপারকার এবং তার বিশ্বব্যাপী উদ্যোগ ডান্স ফর আ কজ এর লোগো সরকার কর্তৃক জারি করা একটি সরকারি ডাক টিকিটের মুদ্রিত হয়েছে। কোন সরকার? নেপাল সরকার, বাংলাদেশ সরকার, শ্রীলঙ্কা সরকার, না ভুটান সরকার? কমেন্ট সেকশনে অবশ্যই করে কিন্তু জানিও। এবং যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই তোমরা তোমাদের যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে একদমই ভুলো না। অর্থাৎ ক্লাসটিকে লাইক করে ফেলো এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। রাইট আনসার শুড বি অপশন নাম্বার ডি অর্থাৎ ভুটান। ভুটানের আমরা কারেন্সি জানি নালট্রাম। ঠিক, ভুটানে যদি বলা হয় তাকে, তাহলে ভুটান এর যদি কারেন্সির কথা বলা হয় তো কারেন্সি আমরা সকলে জানি নালট্রাম। তো 2008 সালে সন্দীপ সোপারকার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্যোগে ডান্স ফর আ কজ চালু করেছিলেন।
ওকে। এবং আমরা দেখি যে স্বাধীন ভারতের প্রথম ডাক টিকিট 1947 সালের 21শে নভেম্বর প্রকাশিত হয়েছে। স্বাধীন ভারতের প্রথম ডাক টিকিট 1947 সালের 21শে নভেম্বর কিন্তু প্রকাশিত হয়েছে। এবং যদি বলা হয়ে থাকে এটিতে দেশপ্রেমিকদের স্লোগান জয় হিন্দ সহ ভারতীয় পতাকা চিত্রিত করা হয়েছে। ভারতের প্রথম ডাক টিকিট 1852 সালের যে 1 জুলাই, 1852 সালের 1 জুলাইতে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির অধীনে স্টার্ট করা হয়। কার অধীনে? অবশ্যই করে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির অধীনে এটি স্টার্ট করা হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, বলা হয়েছে যে ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? ম্যান্ডারিন ভারতবর্ষের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, না থাকছে চীন? সকলে কমেন্ট সেকশনে আনসারটি করবে। বলা হয়েছে ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, না চায়না? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, অর্থাৎ চায়না। ডি ইজ দ্য কারেক্ট আনসার। আফগানিস্তানের যদি কথা বলা হয়, আমরা সকলে জানি যে আফগানিস্তান হয়ে যাচ্ছে ওর্স্ট হ্যাপিনেস কান্ট্রির মধ্যে পড়ে, তাই তো? ওর্স্ট হ্যাপিনেস কান্ট্রির মধ্যে পড়ে, অর্থাৎ অসুখী একটি দেশ, যার যে লিস্ট মানে যে ওয়ার্ল্ড হ্যাপিনেস যে ইন্ডেক্স বা রিপোর্ট পাবলিশ হয়েছে সেই লিস্টের একদম শেষে রয়েছে বা বটম মোস্ট পজিশনে রয়েছে। তো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি আফগানিস্তানের একটি সরকারি ভাষা? নিম্নলিখিত কোনটি আফগানিস্তানের একটি সরকারি ভাষা? সিংহলি, বার্মিজ, দারি, না জংখা? প্রশ্নে বলা হয়েছে আফগানিস্তানের সরকারি ভাষা নিম্নলিখিতর মধ্যে কোনটি? সিংহলি, বার্মিজ, দারি, না থাকছে জংখা? সঠিক উত্তর ইজ দারি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। যদি বার্মিজের কথা বলা হয়, তাহলে বার্মিজ কোথাকার? অবশ্যই করে বার্মিজ এর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে আমাদের মায়ানমার। ঠিক, মায়ানমার। সিংহলির সঙ্গে আমরা কি বলতে পারি? শ্রীলঙ্কা বলতে পারি। ঠিক আছে, তো এখানে তোমাদের কয়েকটি দেশ এবং তাদের যে কিছু গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজেস, সেই ল্যাঙ্গুয়েজেসগুলো দেওয়া আছে, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা। যেমন চীনের থাকছে ম্যান্ডারিন, ফ্রান্সের হচ্ছে ফরাসি, ব্রাজিলের হয়ে আছে পর্তুগিজ, মেক্সিকোর স্প্যানিশ, সৌদি আরবের আরবি। যদি আমরা মায়ানমারের কথা বলি, এক্ষুনি বললাম বার্মিজ, ক্রোয়েশিয়ান, শ্রীলঙ্কার সিংহলি, ভুটানের হয়ে যাচ্ছে জংখা। ঠিক আছে, বাংলাদেশের অবশ্যই করে বাংলা। ঠিক, আর ব্রুনাই মালয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 5, ভুটানের কোন ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি? ভুটানের কোন ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি? which religion has the maximum number of followers in Bhutan? ভুটানের কোন ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি? হিন্দু, ইসলাম, বৌদ্ধ ধর্ম, না খ্রিস্টান? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম। বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম, অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। বৌদ্ধ ধর্ম বা বুদ্ধিজম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। তো ভুটানের অন্যান্য ধর্মের মধ্যে আমরা পেয়ে থাকি খ্রিস্ট ধর্ম এবং হিন্দু ধর্মও কিন্তু বর্তমান। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, Which of the following ethnic groups are the largest in Myanmar? মায়ানমারে নিম্নলিখিত জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে কোনটি বৃহত্তম? কারেন, বামার, রোহিঙ্গা, না শান? সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশনে। Which of the following ethnic groups are the largest in Myanmar? কারেন, বামার, রোহিঙ্গা, না শান? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ বামার। বামার ইজ দ্য কারেক্ট আনসার। বামার ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো মায়ানমারের যদি জাতিগত গোষ্ঠীর কথা বলা হয়, যার মধ্যে পড়ছে কারেন, পড়ছে শান,
মন, চীন, কাচিন, রোহিঙ্গা, রাখাইন ইত্যাদি, যেগুলো আমাদের মায়ানমারের জাতিগত গোষ্ঠীর মধ্যে পড়ে। যদি আমরা অন্যান্য কয়েকটি বৃহত্তম গোষ্ঠীর কথা বলি, যেমন পাঞ্জাবি, পাঞ্জাবি হচ্ছে পাকিস্তান, পশুতান হয়ে যাচ্ছে আমাদের আফগানিস্তানের। যদি আমরা বলে থাকি ইয়ামাতো, যেটা জাপানের, থাকছে আমাদের আমাদের ইনুইট, যেটা গ্রিনল্যান্ডের একটি জাতিগত গোষ্ঠী, খালাক হয়ে যাচ্ছে মঙ্গোলিয়া, বা থাকছে আমাদের দক্ষিণ আফ্রিকা, পূর্ব এবং মধ্য আফ্রিকার যদি বলা হয় থাকে জাতিগত গোষ্ঠী, যেমন হতে আমাদের ওয়ান্ট, এবং যদি বলা হয় চীন, চীনের হয়ে যাচ্ছে হান। এইগুলো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের কয়েকটি জাতিগত গোষ্ঠী। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, বাংলাদেশের জাতীয় ফল কোনটি? বাংলাদেশের জাতীয় ফল কোনটি? ডালিম, আম, আপেল না কাঁঠাল? উইচ ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ? বাংলাদেশ আমরা সকলে জানি যে আমাদের ভারতবর্ষের একটি প্রতিবেশী দেশ, এবং এই বাংলাদেশের সঙ্গেই ভারতবর্ষ সব থেকে ম্যাক্সিমাম বর্ডার কিন্তু শেয়ার করে। বাংলাদেশের সঙ্গেই সব থেকে ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করে, ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করছে কিন্তু বাংলাদেশের সঙ্গে। কত? 4097 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক, তো অপশান নাম্বার আমাদের ডি, দ্যাট ইজ জ্যাকফ্রুট বা কাঁঠাল ইজ দ্য কারেক্ট আনসার। বাংলাদেশের জাতীয় ফল, ন্যাশনাল ফ্রুট, জাতীয় ফল এবং দেশ হিসেবে যেমন আমার ভারতে যদি কথা বলা হয় ইন্ডিয়ার ন্যাশনাল ফ্রুট আম, নেপালের হয়ে যাচ্ছে রামবেরি, সৌদি আরবের হয়ে যাচ্ছে খেজুর, সার্বিয়ার হয়ে যাচ্ছে বারোই, সিঙ্গাপুরের হয়ে যাচ্ছে থাকছে ডুরিয়ান। যদি আমরা ইউক্রেনের কথা বলি চেরি, ভিয়েতনামের কথা বলি ড্রাগন ফল, কানাডার হয়ে যাচ্ছে ব্লুবেরি, আফগানিস্তানের হয়ে যাচ্ছে ডালিম, নিউজিল্যান্ডের হচ্ছে আমাদের কিউট ফ্রুট, পাকিস্তানের মানে পাকিস্তানের আম হচ্ছে গ্রীষ্মকালের জন্য পেয়ারা হয়ে যাচ্ছে মূলত শীতকালীন একটি জাতীয় ফল। কার? পাকিস্তানের। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, which of the following cities of Nepal doesn't have a branch of Indian Citizen Association of Nepal? নেপালের নিম্নলিখিত কোন শহরে ভারতীয় নাগরিক সমিতির নেপালের কোনো শাখা নেই? পোখরা, ললিতপুর, থাকছে ওয়েরহাওয়া এবং থাকছে দামাক। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে নেপালের নিম্নলিখিত কোন শহরে ভারতীয় নাগরিক সমিতি নেপালের কোনো শাখা নেই? পোখরা, ললিতপুর, ওয়েরহাওয়া না থাকছে দামাক? যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, এবং তার পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। রাইট আনসার শুড বি অপশন নাম্বার বি, অর্থাৎ ললিতপুর। ললিতপুর ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো নেপালের একটি ভারতীয় নাগরিক সমিতি অর্থাৎ আইসিএ, যেটি 1990 সালের 14ই সেপ্টেম্বরে গঠিত হয় বা এস্টাবলিশড হয়। ভারতীয় সংস্কৃতির সেরা প্রদর্শনের জন্য 2008 সালের কাঠমান্ডুতে স্বামী বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতি কেন্দ্র স্থাপন করা হয়, এবং নেপাল ভারতের যে গ্রন্থাগার, যেটি 1951 সালে কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়। 1951 সালে কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়। তো 1950-এর ভারত নেপাল যে শান্তি এবং বন্ধুত্ব চুক্তি ভারতবর্ষ এবং নেপালের মধ্যে বিদ্যমান বিশেষ সম্পর্কের ভিত্তিতে কিন্তু তৈরি করা হয়। ওকে, তাহলে নেপালের যে ভারতীয় নাগরিক সমিতি, যেটি 1990 সালের 14ই সেপ্টেম্বর এটি এস্টাবলিশড হয়েছে। কোশ্চেন নাম্বার 9, according to the World Meteorological Organization report reviewed during the 2011 and 10 and 12, the highest registered shaded temperature of dash was recorded at AI Ajilabia। বলা হয়েছে আমাদের এখানে লিবিয়া আল আদিজিয়ার সর্বোচ্চ ড্যাশ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 2010-2012 সালের যে বিশ্ব আবহাওয়া সংস্থার পর্যালোচনার মাধ্যমে। কত? 58 ডিগ্রি, 68 ডিগ্রি, 50 ডিগ্রি সেলসিয়াস না 72 ডিগ্রি সেলসিয়াস? সকল আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশন এভরিওয়ান। সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 58 ডিগ্রি সেলসিয়াস। 58 ডিগ্রি সেলসিয়াস, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো এই যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO, যেটি গঠিত হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল 23শে মার্চ 1950 সালে। 23শে মার্চ 1950 সালে, এবং যার সদর দপ্তর বা হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র হলো সিলিকন ভ্যালি, যা
ড্যাশে অবস্থিত। সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? তথ্য প্রযুক্তির অন্যতম একটি প্রধান কেন্দ্র। টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক না ক্যালিফোর্নিয়া? প্রশ্নে বলা হয়েছে যে তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র হলো সিলিকন ভ্যালি, যা কোথায় অবস্থিত? টোকিওতে, লন্ডনে, নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়াতে? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে ডি, অর্থাৎ ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে এই আমাদের যে মেজর হাব অফ ইনফরমেশন অর্থাৎ সিলিকন ভ্যালি যেটি অবস্থিত। সিলিকন ভ্যালি যেটি বিশ্বের প্রায় 8টি শিল্পের বৃহত্তম কেন্দ্র আমরা এখানে অবজার্ভ করতে পারি। এবং ভারতবর্ষে যদি সিলিকন ভ্যালির কথা বলা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে বেঙ্গালুরুতে। কারণ এই বেঙ্গালুরুকে আমরা কি বলে থাকি? বেঙ্গালুরুকে আমরা টেক সিটি বলে থাকি। বেঙ্গালুরুকে আমরা কি বলে থাকি? বেঙ্গালুরুকে আমরা টেক সিটি বলে থাকি। ভারতের সিলিকন ভ্যালি হয়ে যাচ্ছে অবশ্যই করে বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বিশ্বের কোন মহাদেশকে বিজ্ঞানের জন্য নিবেদিত মহাদেশ বলা হয়? বিশ্বের কোন মহাদেশকে বিজ্ঞানের জন্য নিবেদিত মহাদেশ বলা হয়? আফ্রিকা, আন্টার্কটিকা, উত্তর আমেরিকা না এশিয়া? Which continent of the world is referred to as a continent dedicated to science? কোন মহাদেশকে বিজ্ঞানের জন্য নিবেদিত মহাদেশ বলা হয়? আফ্রিকা, আন্টার্কটিকা, উত্তর আমেরিকা না এশিয়া? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, অর্থাৎ আন্টার্কটিকা। আন্টার্কটিকাকে আমাদের বলা হয়ে থাকে কন্টিনেন্ট ডেডিকেটেড টু সায়েন্স বা বিজ্ঞানের জন্য নিবেদিত একটি আমাদের মহাদেশ। তো এই আন্টার্কটিকা হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণতম একটি দেশ। আন্টার্কটিকা কি? একটি দক্ষিণতম মহাদেশের মধ্যে মহাদেশ, এবং যেখানে কোনো মানুষের কিন্তু বসবাস নেই বললেই চলে। পৃথিবীতে মোট আমাদের কতগুলি মহাদেশ রয়েছে? মোট আমাদের 7টি কিন্তু মহাদেশ রয়েছে। এবং সেই 7টি মহাদেশ কি কি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা এবং থাকছে অস্ট্রেলিয়া। তো এই হচ্ছে মোট আমাদের মহাদেশের সংখ্যা। মোট 7টি মহাদেশ রয়েছে এবং যার মধ্যে ভারত এই এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত। কোথায়? ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত। কোশ্চেন নাম্বার 12, ভুটানের জাতীয় খেলা কি? ভুটানের ন্যাশনাল গেমসের নাম কি? আইস হকি, ক্রিকেট, তীরন্দাজ অর্থাৎ আর্চারি না ভলিবল? ভুটানের সব ন্যাশনাল গেমস বা জাতীয় খেলা কোনটি? আইস হকি, ক্রিকেট, তীরন্দাজ না থাকছে ভলিবল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ আর্চারি বা তীরন্দাজ। আর্চারি বা তীরন্দাজ, যেটি কিনা ভুটানের ন্যাশনাল গেমস হিসেবে পরিচিত। ভুটান সম্পর্কে যদি বলা হয়ে থাকে, ভুটানের রাজধানী অবশ্যই করে ভুটানের রাজধানীর নাম হয়ে যাচ্ছে থিম্পু। জাতীয় ফুল কি? জাতীয় ফুল হয়ে যাচ্ছে আমাদের কি? নীলপোস্ত। আর যদি বলা হয়ে থাকে জাতীয় গাছ, হিমালয়ের সাইপ্রেস। জাতীয় গাছ বা ন্যাশনাল ট্রি হিমালয়ের সাইপ্রেস। আমাদের ন্যাশনাল যে অ্যানিমাল বা জাতীয় প্রাণী তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছে টাকিন। আর জাতীয় সঙ্গীত অবশ্যই করে ড্রুক সেন্ডেন। জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম বলা যেতে পারে বা ন্যাশনাল যে সং সেটা হয়ে যাচ্ছে ড্রুক সেন্ডেন। আর অন্যান্য দেশের জাতীয় খেলা যেমন ক্রিকেট কোথাকার? অবশ্যই করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জামাইকা এবং থাকছে বার্বাডোস। আর যদি আমরা ভলিবলের কথা বলি তাহলে ভলিবল হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা এবং নেপালের জাতীয় খেলা। আর আইস হকি যেটি কানাডার জাতীয় খেলা বা ন্যাশনাল গেমসের মধ্যে পড়ে। কোশ্চেন নাম্বার 13, ভারতের প্রতিবেশী দেশ ভুটানের সরকারি ভাষা কোনটি? ইউয়ান, জংখা, নালট্রাম না থাকছে কিয়ত? প্রশ্নে বলা হয়েছে প্রতিবেশী দেশ ভারতের সরকারি ভুটানের সরকারি ভাষা বা অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ, সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটি? ইউয়ান, জংখা, নালট্রাম না কিয়ত? ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ ভুটান, সেই ভুটানের যে সরকারি ভাষা সেটা হয়ে যাচ্ছে জংখা। ঠিক, জংখা ইজ দ্য কারেক্ট আনসার। তো ভুটান সম্পর্কে কিছুক্ষণ আগে দেখলাম, আরও একবার দেখে রাখি। থিম্পু ক্যাপিটাল বা রাজধানী। নালট্রাম বা বিটিএন হয়ে যাচ্ছে আমাদের ভুটানের মুদ্রার নাম। যদি আমরা বলে থাকি যে সীমান্ত রেখা বা বাউন্ডারি বা বর্ডার সেটা কত? প্রায় 699 কিলোমিটার। সীমান্তবর্তী রাজ্যের মধ্যে পড়ছে ভারতবর্ষে অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এবং থাকছে আমাদের পশ্চিমবঙ্গ।
তাহলে কি কি হচ্ছে? অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এবং পশ্চিমবঙ্গ, অর্থাৎ ভারতবর্ষের একদমই যে নর্থ ইস্টার্ন যে সমস্ত স্টেটস রয়েছে সেই ইস্টার্ন স্টেটসগুলোরই আমাদের এই ভুটানের সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্য। কোশ্চেন নাম্বার 14, পাটের শীর্ষ উৎপাদনকারী দেশ কোনটি? ব্রাজিল, চায়না, ইন্ডিয়া না কলম্বিয়া? পাটের শীর্ষ উৎপাদনকারী দেশ কোনটি? ব্রাজিল, চীন, ভারত না কলম্বিয়া? সকলে আনসার করবে কমেন্ট সেকশনে। রাইট আনসার শুড বি ইন্ডিয়া, ভারতবর্ষ। আমাদের যেহেতু এখানে পাটের কথা বলা হয়েছে, তো পাট মানেই আমাদের ভারতবর্ষ, এবং ভারতবর্ষের কোথায় সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয়? ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় আমাদের WB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো বিশ্বের যে মোট বৃহত্তম পাট সেটাকে আমরা সোনালী আঁশ বা সোনালী তন্তু বলে থাকি, উৎপাদনকারী দেশ, এবং তারপরেই রয়েছে বাংলাদেশ, চীন এবং থাইল্যান্ড, অর্থাৎ টপ টপ যে 4 কান্ট্রিজ কি কি বললাম? ভারতবর্ষ, বাংলাদেশ, চীন এবং থাকছে থাইল্যান্ড, টপ 4 কান্ট্রিজ এই পাট উৎপাদন বা পাট প্রোডাকশনের দিক থেকে। আর যদি পাট আমাদের ভারতবর্ষের কথা বলা হয়, তাহলে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ একদম টপ মোস্টে রয়েছে, পশ্চিমবঙ্গের পরে রয়েছে বিহার, আসাম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত রাজ্যে পাট উৎপাদন কিন্তু খুব ভালো হয়। অ্যান্ড কোশ্চেন নাম্বার 15, রেশম তৈরির কৌশল প্রথম আবিষ্কৃত হয় চীনে প্রায় কত বছর আগে? The techniques of making silk were first invented in China around dash years ago, 7,000, 3,000, 9,000 না 5,000 years ago? কত বছর আগে রেশম তৈরির কৌশল প্রথম আবিষ্কৃত হয় চীনে? 7,000, 3,000, 9,000 না 5,000 বছর আগে? সকলে আনসার করবে কমেন্ট সেকশন, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন, তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেই বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার এ, অর্থাৎ 7,000, 7,000 বছর আগে। ঠিক, এটি আমাদের প্রায় 7,000 বছর আগেই কিন্তু এটির উৎপত্তি আমরা দেখতে পেয়েছিলাম, এবং রেশম একটি প্রাকৃতিক প্রোটিন তন্তু বা ফাইব্রোইন। সর্বোচ্চ রেশম উৎপাদনকারী দেশ হয়ে যাচ্ছে আমাদের চীন, কর্ণাটক হয়ে যাচ্ছে রেশম উৎপাদনকারীর ভারতীয় রাজ্য, এবং সর্বাধিক পরিচিত রেশমবন্দি অবস্থায় পালিত তুঁত বা রেশম পোকা, যেটি আমাদের বোম্বিক্স মরির কোকুন থেকে পাওয়া যায়, অর্থাৎ যাকে আমরা রেশম চাষ কিন্তু বলে থাকি। তাহলে আমরা আজকের ক্লাসে টোটাল 15টা প্রশ্ন কিন্তু সলভ করলাম এই ওয়ার্ল্ড জিকের পার্ট নাম্বার 1 এর ক্লাসে, এবং এর পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করা হবে ওয়ার্ল্ড জিকের পার্ট নাম্বার 2। তার আগে অবশ্যই করে এই গোটা সপ্তাহ জুড়ে যা যা আমরা পড়লাম সেটার রিভিশন কিন্তু আমরা করব আগামীকাল ঠিক বিকেল 5টার সময়। তো সকলে তোমরা কিন্তু সেই ক্লাসেও জয়েন করতে একদমই ভুলো না, এবং যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করোনি অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে। এবং যারা ক্লাসটির পিডিএফটি পেতে চাইছো তো অবশ্যই করে ডাউনলোড করে নিও BSSEI কম্পিটিটিভ অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করে নিও, যেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে একদমই অন টাইমে। ঠিক, যারা ডেইলি, উইকলি এবং মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, তাও আবার MCQs ফরম্যাট এবং PDF ফরম্যাটে, তো অবশ্যই করে ভিজিট করতে পারো blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।